প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেকের ক্ষেত্রে আমরা এমনটি দেখতে পাই যে কোমর ব্যথা হয়েছে, পরবর্তীতে আসলে একবার বা দুবার ফিজিওথেরাপি নিয়েছেন কিন্তু কোমর ব্যথা ভালো হচ্ছে না। আপনারা আসলে চিন্তা করছেন কি করবেন এমন অবস্থায়। আবার এমনও অনেকের হয়ে থাকে, অনেকে আসলে ব্যথার ওষুধ খাচ্ছেন একেবারে সাময়িক সময়ের জন্য, কিন্তু কিছুদিন পর সেই ব্যথা আবার অনুভূত হচ্ছে। ঠিক এই মুহূর্তগুলোতে কি করণীয়, এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আজ যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে কোমর ব্যথা হয়েছে, পরবর্তীতে আসলে ফিজিওথেরাপি নিয়েছে একবার দুবার কিন্তু আসলে ভালো হচ্ছে না, ফিজিওথেরাপির উপর থেকে আস্থা কি চলে যাবে? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে যেটা সঠিক জায়গায় যেতে হবে, বিশেষজ্ঞ আছে, ফিজিওথেরাপি সেন্টার কিন্তু প্রচুর আছে বাংলাদেশে। একসময় ফিজিওথেরাপির নাম জানতো না কেউ, বাট এখন নাওয়েডেজ ফিজিওথেরাপি সেন্টার আছে হাজার হাজার, কিন্তু বিশেষজ্ঞ আছে কিনা সেটা হচ্ছে আসল বিষয়। যে ফিজিওথেরাপি দেওয়ার আগে আমাকে জানতে হবে যে আমি কেন ফিজিওথেরাপি দিচ্ছি, কি কারণে ফিজিওথেরাপি দিচ্ছি। ফিজিওথেরাপি এমনই একটা ট্রিটমেন্ট যেটা আসলে সাইড ইফেক্ট নাই বিধায় এই যে প্রতারণা টাইপের যে ফিজিওথেরাপি হচ্ছে, যেটা তো আসলে কোনো কার্যকরী হচ্ছে না। ফলে কি হচ্ছে, পেশেন্টদের মধ্যে ফিজিওথেরাপির উপর একটা আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী তারা অপারেশনের মতো একটা ভয়ঙ্কর দিকে যেতে বাধ্য হচ্ছে। যখন কোমর ব্যথা ভালো হচ্ছে না, ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, ফিজিওথেরাপি দিয়েও ভালো হচ্ছে না, তাহলে অপারেশন ছাড়া গতি নাই। অপারেশনে গিয়েও কিন্তু রোগী আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কেন ফিজিওথেরাপি ভালো হচ্ছে না? ফিজিওথেরাপিতে কোমর ব্যথা ভালো হবে 99% গ্যারান্টি, যেটা ভালো হতে হবে। তাহলে দেওয়ার আগে, ফিজিওথেরাপি দেওয়ার আগে ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, দেন একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে দেন ফিজিওথেরাপিটা করতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই ফিজিওথেরাপি দিলেই রোগী ভালো হয়ে যাবে তা না। এই কারণেই বিশেষজ্ঞ লাগবে। উইদাউট বিশেষজ্ঞ, যে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ছাড়া আপনি যেখানেই ফিজিওথেরাপি দিবেন সেখানেই আপনার টাকা অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে সবসময় বলছি যে বিশেষজ্ঞ, যেমন ডেন্টাল, আগে দাঁতের ডাক্তারদের মধ্যে কিন্তু অনেক সমস্যা ছিল, যেখানে কোনো দাঁতের ডাক্তার ছিল না। অনেকেই ভালো দাঁতও তুলে ফেলেছে যারা কবিরাজ টাইপের যারা চিকিৎসা করত। কিন্তু এখন কিন্তু দাঁতের একটু সমস্যা হলেই মানুষ কিন্তু ডেন্টিস্টের কাছে যাচ্ছে, নিউরোলজির সমস্যা হলে নিউরোলজিস্টের কাছে যাচ্ছে, অর্থোপেডিক্সের সমস্যা হাড় ভেঙে গেলে মানুষ কিন্তু অর্থোপেডিক্স পেয়ে যাচ্ছে। তাহলে ফিজিওথেরাপি রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেজন্য ফিজিওথেরাপি বিশেষজ্ঞ লাগবে। কারণ ফিজিওথেরাপির উপর এখন প্রফেসর আছে, অ্যাসোসিয়েট প্রফেসর আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, কনসালটেন্ট আছে। কারণ ফিজিওথেরাপি কিন্তু আস্তে 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 কিন্তু ডেভেলপড হয়ে যাচ্ছে, যেটা আজ থেকে 10 বছর 15 বছর আগেও ডেভেলপ ছিল না, অল্প ছিল, বাট এখন কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সো যারা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে চায় তাদেরকে অবশ্যই একটু যাচাই করে নিতে হবে যে আমি কি সঠিক ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যাচ্ছি কিনা, তার মাধ্যমে ফিজিওথেরাপি পাচ্ছি কিনা, নাকি কোনো কোয়াক আমাকে থেরাপি দিচ্ছে। যদি কোয়াক থেরাপি দেয়, একটু ব্যায়াম দিচ্ছে, এটা দিচ্ছে, কেন দিচ্ছে সে নিজেও জান না, তাহলেই প্রতারণা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নিশ্চয়ই। আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে অপারেশনের কথা বলছিলেন। অপারেশন করবার পরেও ফিজিওথেরাপির প্রয়োজন হয় কিনা? অপারেশন, যে কোনো অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি কিন্তু মেইন ট্রিটমেন্ট। অপারেশন পড়া মানে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন। যে কোনো সার্জারিতে আপনি 10টা সার্জারি বলবেন, 10টা সার্জারি যদি ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন করেন তাহলে রোগী 100% সাকসেসফুল হবে। যেমন কার্ডিয়াক অপারেশন, ওপেন হার্ট সার্জারি করেছেন, পরবর্তীতে ফিজিওথেরাপি যদি দিতে পারেন যেটা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, তাহলে এই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এমনকি আপনি যদি স্ট্যান্টিং করেন, স্ট্যান্টিংয়ের পরে আমরা কিন্তু অনেক রোগী স্ট্রোক করছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, স্ট্যান্টিংয়ের পরে বুকে ব্যথা থাকে, স্ট্যান্টিংয়ের পরে শোল্ডার পেন হচ্ছে, অনেক রোগী আমরা পাই কয় স্যার স্ট্যান্টিং করার পর থেকে আমাদের ব্যথা বেদনা আরও যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এই যে স্ট্যান্টিংয়ের পরেও কিন্তু আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। আমরা এই ফিজিওথেরাপির ভূমিকাগুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে? আমি আছি, আমার নাম পাখি। জি দর্শক, আপনার সমস্যা বলুন। আমার সমস্যা ওই যে পিঠে যে মেরুদণ্ড আছে না,
পিঠে যে মেরুদণ্ড দাঁড়ায় ওই জায়গায় জি। সমস্যা, ব্যথা আমার ওই কতদিন যাবত ব্যথা হচ্ছে? ব্যথা অনেকদিন ধরে। আমি একবার ডাক্তারও দেখাইছিলাম, পরীক্ষাও করাইছিলাম, কিন্তু ওষুধ খেয়ে ভালো বুঝতেছি না। এমআরআই এই করেছেন? ব্যথাটা শুধু পুরো পিঠে হাড়ে। এমআরআই করেছেন? হ্যাঁ, একবার পরীক্ষা করাইছিলাম, ওষুধও দিছিল, তারপর আমি কি রোগ খাইছিলাম। আছে, কি রোগের কারণে ব্যথা হচ্ছে আপনি কি জানেন? সমস্যাটা কি আছে শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, কি রোগ আছে আপনি জানেন কিনা? আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করছিলাম, বলে নাই, মানে ব্যথা শুধু। ব্যথা, জি বুঝতে পেরেছি। দেখেন আমাদের রোগীরা কি বলবো, আপনি বলেন ব্যথা শুধু, ব্যথা কেন, ব্যথা কি রোগ আছে সেটাই জানে না, কিভাবে রোগী ভালো হবে? তার কি জয়েন্ট ফেটে জেল বের হয়ে গিয়েছে? তার কি টিউমারের কারণে ব্যথা হচ্ছে? তার কি টিবির কারণে ব্যথা হচ্ছে? তার কি ক্যান্সারের কারণে ব্যথা হচ্ছে? না কি কারণে ব্যথা উনি হচ্ছে? তো কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষা নিরীক্ষা করেছে, ডাক্তারকে জিজ্ঞাসা করেছে, পেশেন্ট জানে না। প্রথমত একজন রোগীর কাজ কি, আপনার কি রোগ আছে আপনি সেটা একটু জেনে নেন। একজন ডাক্তার বলবে যে আপনার এই সমস্যাটা আছে, এটা সমাধান করুন। যদি ডিসপ্রোলাপস থাকে সেটার এক ধরনের চিকিৎসা হবে, সেখানে পেইন কিলার কাজ করবে না। নিশ্চয়ই। যদি টিউমারের কারণে ব্যথা হয় সেখানে আরেক ধরনের চিকিৎসা হবে, সেখানেও ব্যথা ওষুধ কাজ করবে না। যদি টিভি স্পাইনের কারণে ব্যথা হয় সেখানেও এক ধরনের ট্রিটমেন্ট হবে, সেখানেও পেইন কিলার কাজ করবে না। তাহলে কেন ব্যথা হচ্ছে আমি জানি না, ব্যথার ওষুধ খাচ্ছে যে কারণে এতদিন ভালো হচ্ছে না। এটা আসলে একটা এমআরআই করতে হবে, এমআরআই করে দেখতে হবে কী কারণে ব্যথা হচ্ছে, দেন ফিজিওথেরাপি। কারণ কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীদের জন্য ফার্স্ট প্রায়োরিটি আমি বলছি প্রথমেই ফিজিওথেরাপিতে যাওয়া উচিত। তাহলে পেইন কিলার খেয়ে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু উল্টাটা হচ্ছে, সবাই দেখবেন পেইন কিলার খেতে 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 অনেক ক্ষতি করে লাস্টে এসে ফিজিওথেরাপি দর্শকের করছে। ক্ষেত্রে কি করণীয়? অবশ্যই আমি সাজেস্ট করবো যে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, একটা এমআরআই করে দেখবেন কেন ব্যথা হচ্ছে। আগে আপনি জানতে চেষ্টা করুন যে আপনার ব্যথার কারণটা কি, ব্যথা কোনো রোগ না, দেন ফিজিওথেরাপি করতে হবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। জি। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন? আমার নাম হোসেন আহমদ, আমি ফেনী থেকে বলছি। জি জি আমি ওই হাঁটুর ব্যথা আজকে থেকে 15 বছর আগে ধরা গেছে, আচ্ছা। গিয়েছিল, জি ধরা গিয়েছিল। জি ওই থেকে চিকিৎসা করে যাইতেছি, ওষুধ খেয়ে যাইতেছি, কিন্তু এখন সুবিধা হয়, হাঁটতে একটু সমস্যা হয়, নিকেপ টিকেপ দিয়ে হাঁটলে একটু হাঁটা যায় আর কি। আচ্ছা আচ্ছা, আপনার কি কোমরে কোনো ব্যথা মনে আছে? হয় রোগে আর পেশিতে শক্তি নেই। জি বুঝতে পেরেছি। আপনার কোমরে ব্যথা করে? জি, কোমরে ব্যথা আমার আছে আরেকটা কোমরে? রোগ আছিল, না কোমরে ব্যথা করে না, আমার আরেকটা রোগ হলো পার্কিনসন। পার্কিনসন, জি বুঝতে পেরেছি, ধন্যবাদ। দেখেন রোগটা ওনার যেটা সমস্যা হচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটতে গেলে হাঁটতে পারে না, মানে মাসেল উইকনেস, ইমব্যালেন্স, আবার পার্কিনসন, দুইটা সমস্যা একসাথে। ওনার মেরুদণ্ডের সমস্যা আছে, ডিসপ্রোলাপস, যে কারণে পায়ের শক্তি কমে যাচ্ছে, এর ফলে বডি লোড নিচ্ছে না। এখানে ফিজিওথেরাপি হচ্ছে ওনার ট্রিটমেন্ট করে সুস্থ করা যাবে, ফিজিওথেরাপি একমাত্র ভরসা। ওনার পার্কিনসনের জন্য কিন্তু ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট। তো দর্শক আমি আপনার সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অবশ্যই ফিজিওথেরাপি করবেন। তার আগে অবশ্যই কোমরটাকে চেক করে নেবেন, আপনার মেরুদণ্ডে ডিসপ্রোলাপস আছে যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে। ডিসপ্রোলাপসকে রিপেয়ার করলে আপনার হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে, এবং পার্কিনসনের জন্য আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক কে রয়েছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি রাসেল বলতেছিলাম রংপুর থেকে। জি। সমস্যা বলুন। আমার এক আপার কোমরের সমস্যা, হুম। ওনার এমআরআই করানো হয়ে গেছে, মানে বহু এক একজন বলেছে, কেউ বলছে পিএলআইডি সমস্যা, কেউ বলছে আপনার হাড় ক্ষয়ে গেছে, মেরুদণ্ডের সমস্যা। তো দীর্ঘদিন থেকে পেন কিলার খাচ্ছে, পেন কিলার খেলে ভালো থাকে, না খেলে সমস্যা। ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে 42 বছর হবে। 42। এমআরআই করেছেন? জি, এমআরআই করাইছিলাম। জি ধন্যবাদ, আমার উত্তরটা দিই। দেখেন ওনার কিন্তু ডায়াগনোসিস হয়ে আছে পিএলআইডি, আর কেউ বলছে হাড় ক্ষয়, আসলে ক্ষয় না, দুইটা মিলেই যেটা ঘটনা ঘটে হচ্ছে পিএলআইডি বলা হয়, ডিসপ্রোলাপস। এটা ওষুধে ভালো হবে না, এটা রেস্ট এবং ফিজিওথেরাপি 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করলে 100% ভালো হয়ে যাবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো ওনাকে অবশ্যই একটা রিহ্যাব হসপিটালে, যেখানে ফিজিওথেরাপি হসপিটাল, ভর্তি রেখে 3 সপ্তাহ রেখে ট্রিটমেন্ট করতে হবে, মুভমেন্ট বন্ধ করতে হবে। কারণ ওনার ডিসপ্রোলাপস যেটা পিএলআইডি, এটা হচ্ছে জয়েন্ট ফেটে জেল বের হয়ে গেছে, ওটা রিপেয়ার করার জন্য রেস্টে থাকতে হবে, এবং দিনে 4 বেলা করে ফিজিওথেরাপি করলে 21 দিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, এবং 21 থেকে 42 দিন চিকিৎসা করলে 100% ভালো হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ আপনাকে। ব্যথার ওষুধ খাওয়ার প্রয়োজন নাই।
আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? আমি ওহিদুল ইসলাম বলতেছিলাম জি। ফরিদপুর থেকে। জি 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 দর্শক, সমস্যা আপনার নেই। প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি ওই ডাক্তার এস চক্রবর্তী স্যারকে দেখাচ্ছিলাম ওনার হাসপাতাল থেকে, জি এবং উনি একটা এমআরআই দিছিল আমার হিস্টোরিশনের রোগের। আচ্ছা আচ্ছা তো এমআরআই আমি ওনার ওখান থেকেই করাইছিলাম। হুম তো ওনাকে দেখাইছিলাম, উনি আমাকে কিছু ফিজিওথেরাপি দিছিল, আমি ওনার ওইখান থেকেও দিয়ে আসছিলাম। আবার আমার ফরিদপুর থেকে আসে মানে দিছি, তো মোটামুটি ভালো। বাট আপনার ওই যে উনি আপনার কিছু ফুড সাপ্লিমেন্ট দিছিল আমাকে, ফুড সাপ্লিমেন্ট আমি মানে খাই নাই। আচ্ছা আমি ওর নিজেও ওষুধের দোকান করি 20-22 বছর ধরে। আচ্ছা 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 এখন আমার এই রোগটা মোটামুটি আর কি হয়েছে, ওই যে কোমরে ব্যথা ছিল আর ঘাড়ে ব্যথা মোটামুটি। আচ্ছা এখন ওই হামু দিলে এবারে আপনার ওই কোমরে ব্যথা করে হালকা, হামু দিয়ে কোনো কাজ করলে, আর ওই ঘাড়ের এই ডান পাশটা একটু ব্যথা করে। এখন স্যার যদি নতুন একটু সাজেস্ট করতো। জি ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। দেখেন এই যে এমআরআই করে দেখে ফিজিওথেরাপি উনি এখানে করেছে এবং বাসায়ও করছে। আসলে ফিজিওথেরাপিটা কিন্তু এটা সেলফ, সারা জীবন সেন্টারে গিয়ে করার দরকার নেই, নিজে নিজে করতে হবে এবং কন্ট্রোল করে চলবে। যেমন উনি বাঁকা হলে কষ্ট হচ্ছে, তাহলে আমি বাঁকা হওয়া বন্ধ করে দিব, বাঁকা হবো না, এটা আমার জন্য বন্ধ, আপনার জন্য বন্ধ, সো উনার জন্য বন্ধ। বাঁকা হওয়া কোমর ব্যথা রোগীদের জন্য সামনে ঝুঁকে কাজ করা নিষেধ, একটা সুস্থ মানুষের জন্য সামনে ঝুঁকে কাজ করা নিষেধ। এখন বললো তাহলে নিজের কাজ কীভাবে করব? নিচে বসে করব। বসে করলে সমস্যা নেই, বসে করা যাবে, দাঁড়ায় করা যাবে, স্বাভাবিক জীবনযাপন করা যাবে। অনেকে প্রশ্ন করে সামনে ঝুঁকে যে আমাদের রুকুতে গিয়ে নামাজ পড়তে গেলে সমস্যা হবে কি না, আমরা বলবো না। রুকুতে গিয়ে আমাদের একটা সাপোর্ট পাচ্ছে হাঁটুতে কিন্তু সাপোর্ট নিয়ে রুকু দেওয়া হচ্ছে, ফলে রুকুতে গেলে কোনোই সমস্যা নাই। কিন্তু সামনে ঝুঁকে কাজ করতে গেলে কোনো সাপোর্ট থাকে না, যে কারণে সামনে ঝুঁকে কাজ করা নিষিদ্ধ। তো যেটা হলো যে দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যে এক্সারসাইজগুলো করছেন এগুলো আপনাকে করতে হবে। আপনি যদি নামাজ পড়ে থাকেন স্বাভাবিক নামাজে যেতে হবে, নিচে বসে টয়লেট করতে হবে। আমি সবসময় বলি অ্যাটলিস্ট বাসায় প্রতিদিন টয়লেটটা নিচের প্যান্টটা ব্যবহার করুন, না হলে আস্তে আস্তে হাঁটু আরও ব্লক হয়ে যাবে। এখন আমাদের ম্যাক্সিমাম বাসায় দেখবেন যে হাইকমান্ড, গ্রামও হাইকমান্ড, সবাই আরামের জন্য হাইকমান্ডে যাচ্ছে, কিন্তু হাইকমান্ড কিন্তু আপনাকে পার্মানেন্টলি ডিসেবল করে দিচ্ছে আস্তে আস্তে। আপনি নিচে বসা বন্ধ হয়ে যাচ্ছে, নিচে বসে ভাত খাওয়া তো আমরা ভুলেই গিয়েছি, নিচে বসে ভাত খেতে হবে। এটা কিন্তু আমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ায়। তো স্বাভাবিক কাজগুলো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আর হাঁটা চলা করতে হবে। বিশেষ করে সন্ধ্যার পরে হাঁটার জন্য আমরা সাজেস্ট করি, এটাতে কি হচ্ছে মাসেল পাওয়ার আপনার ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। দর্শকদের এই ধরনের কিছু কিছু সফলতার গল্প কিন্তু আমাদের আসলে অনুপ্রেরণা দেয়। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে ফিজিওথেরাপি এবং ব্যথার ওষুধ দুটি কি আসলে একসাথে প্রয়োজন কিনা? না, আসলে ব্যথার ওষুধটা কখন, ব্যথার ওষুধ যে তীব্র পেইন, রোগীর হাত দিতে দিচ্ছে না, তখন আপনি একটা ডোজ দিতে পারেন। পেইন কিলার তো আসলে চিকিৎসা না, পেইন কিলার হচ্ছে বলা হয় লাইফ সেভিং ড্রাগস। একটা রোগী ব্যথার যন্ত্রণায় কাতরাইতে অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্টে মারাও যেতে পারে, এত ব্যথা হতে পারে অনেক সময়। তো সেই ব্যথাকে মানে জাস্ট কিছুটা কমানোর জন্য একটা পেইন কিলার ব্যবহার করা যেতে পারে। কিন্তু ফিজিওথেরাপিটা ট্রিটমেন্ট করছে কিন্তু ব্যথা কমাচ্ছে না, সে কারেকশন করছে। কারণ ফিজিওথেরাপিটা কখন দেওয়া হয়, যখন আপনার ফিজিক্যালি কোনো মানে ইনকারেক্ট থাকে, ইনএবিলিটি থাকে, তখন সেটাকে কারেকশন করা হবে। ভূমিকাগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম মোহাম্মদ আফাজউদ্দিন, বয়স 55, বাড়ি দাঁড়াতে বলছি। জি, আমি স্যারের সাথে কথা বলবো। আমি 3-4 মাস আগে থেকে আমার মাথায় ব্যথা, তারপর এমআরআই করাইছি। আমি ডাক্তার সাহেব ঢাকা মেডিকেল ডাক্তার স্যারকে দিয়েছি। তো এখন ওষুধ খাচ্ছি, স্যার আমাকে পিগ্রামিন লেখছে 75 3 মাস, আবার লেখছে পিগ্রামিন 75 2 মাস। তো ব্যথা খাচ্ছি স্যার, ব্যথা আমার কমতেছে না। 5-7 ঘন্টা কাজ করলে অফিস থেকে বের হলে আমার অবশ্যই দেখা ঝিনঝিন করে। এমআরআই করেছেন? স্যার এমআরআই করেছি, সব পরীক্ষা কি বলেছে, আপনার সমস্যা কি? আমার উনি বলছে যে আমার ডিসপ্লেস হয়েছে, হাড় সরে গেছে, হাড় সরে গেছে, মানে ডিসপোলাপস বা পিএলআইডি। জি ধন্যবাদ, আপনার উত্তরটা সুন্দর একটা প্রশ্ন। উনি কিন্তু এরকম অনেক রোগী আছে পিএলআইডির জন্য উনি কিন্তু প্রিগাবালিন খাচ্ছে। আসলে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর খেয়ে লাভ নাই, ব্যথা সাময়িক একটু কমবে, আলটিমেটলি কি ডিসপোলাপস কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে সারাদিন পর যখন বাসায় তখন পাটা ভার হয়ে যায়, অবশ্যই হয়ে যায়, তার মানে তার ডিসপোলাপস আছে। ডিসপোলাপস মানে ওখানে ফাটল আছে, আর কোনো ফাটাকে যদি আপনি বেশি দিন রেখে দেন ফাটাটা একসময় ভেঙে যাবে।
ঠিক তাই ওনার একটা খারাপের দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে আরও যাবে। এটার ট্রিটমেন্টের জন্য মাসেলকে স্ট্রং করতে হবে যেন ওই ফাটাটা রিপেয়ার হয়ে যায়। ফাটাটা রিপেয়ার হয় দুইটা ওয়েতে, একটা হচ্ছে বেড রেস্টে থাকলে রিপেয়ার হয়ে যাবে, আর হচ্ছে মাসেলকে যদি স্ট্রং করে রাখেন, ওটা যদি নাড়াচাড়া না পড়ে আস্তে আস্তে ভিতরে অটোমেটিক রিপেয়ার হয়ে যায়, ন্যাচারালি রিপেয়ার হবে। এটার জন্য আমাদের কিছু করার দরকার নেই, তবে শুধুমাত্র ফিজিওথেরাপি করতে হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে পেন কিলার খেয়ে কোনো লাভ নেই, আসলে আপনাকে আলটিমেটলি ফিজিওথেরাপি করতে হবে। যত দ্রুত আপনি ফিজিওথেরাপি করতে পারেন ততই মঙ্গল, কারণ ইনজুরি ছোট থাকলে আমরা থেরাপি শিখিয়ে দিই। যেমন ওই যে ভদ্রলোক ফোন দিলেন, বললেন উনি বাসায় গিয়ে নিজে নিজে ব্যায়াম করে ভালো হয়ে গিয়েছে, তার মানে ওনার ইনজুরি ছিল ছোট। যখনই বড় ইনজুরি হবে তখন হসপিটালাইজেশন লাগবে, যখন মুভমেন্ট করতে পারবে না। সো ইনজুরি যেন বড় না হয়, আগেই আপনাকে আসতে হবে, ফিজিওথেরাপি শিখে নিতে হবে, নিজে নিজে করতে হবে। সো অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে কত এক্সারসাইজ শিখিয়ে দেবে, এটা করে মাসেলকে স্ট্রং করে রাখেন। মাসেল যদি শক্তিশালী থাকে, মেরুদণ্ড ফেটে ডিস্ক প্রলাপস হলেও ব্যথা থাকবে না। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। স্যার, আমার সমস্যা। জি দর্শক, আপনার প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, জি, আমার সমস্যা মাজার হাড়, ডাক্তার দেখাইছি, মাজার হাড় বেড়েছে বলেছে। সে হাড় বেড়ার ওষুধ খাইছি অনেক, তারপরে ওই ইট বানতে বলছিল, টানা বেল্ট সবই দিয়েছি, কিন্তু সারছে না। কতদিন হচ্ছে ব্যথা? ব্যথা ওই ডিসেম্বর মাসের থেকে। কোনো এমআরআই করেছেন? না না, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। তো হঠাৎ করে ব্যথা। দেখেন, ওনাকে এমআরআই করে নাই, বলছে হাড় বেড়েছে, ওষুধ দিচ্ছে, হাড় বাড়ার কোনো ওষুধ নাই, টানা দিয়েছে। তার মানে এখানে সন্দেহ করেছে যে ডিস্ক প্রলাপস আছে, কিন্তু কনফার্ম না। কনফার্ম করতে হলে এমআরআই করতে হবে। এমআরআই ছাড়া কনফার্ম করার কোনো সুযোগ না। আইডিয়া করা যেতে পারে, বাট আইডিয়া করে চিকিৎসা করলে, যেটা উনি কেন দিচ্ছে টানা নিজেও জানে না। হ্যাঁ, টানাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু উনি জানেন না, বিধায় কোনো কাজে লাগবে না। আর শুধু টানা দিলাম কোনো লাভ নাই, ডিস্ক প্রলাপ যদি থাকে বের হইতে থাকবে। সো ওনাকে যেটা হলো, আগে এমআরআই করতে হবে, দেন ওকে রেস্টের থেকে ফিজিওথেরাপি অবশ্যই করতে হবে। বাসায় নিজে যে টানা দিলে ভালো হয়ে যাবে তা কিন্তু না। হ্যাঁ, 2-4 জন ভালো হচ্ছে, বাট দিস ইজ নট ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী আপনাকে টানা দিতে হবে। কতটুকু টানা দিতে হবে, কত কেজি দিতে হবে, কত সময় দিতে হবে। একটু বেশি হলে নার্ভ ছিঁড়ে যেতে পারে। সো ট্রাকশন একটা ডেঞ্জারাস জিনিস। অনেক রোগী আছে ট্রাকশন দিয়ে প্যারালাইসিস হয়ে গেছে, আমাদের কাছে আসছে। ট্রাকশন দেওয়ার পর হতেই পারে। সো দর্শক, অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, নিয়ে অবশ্যই একটা এমআরআই করে দেন আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। এবং টানা দিলে বাসায় না দিয়ে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা চেম্বারে গিয়ে আপনাকে ট্রাকশন দিতে হবে, কারণ ট্রাকশন উল্টা পাল্টা হলে নার্ভ ছিঁড়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি দর্শক, আপনার প্রশ্নটি করবেন। দর্শক, টিভির আপনাকে আমরা ভলিউমটা বন্ধ শুনতে করে পাচ্ছি। নেন। আপনার সমস্যা বলুন। আমার সমস্যা আপনার এই কোমর সমস্যা। আচ্ছা, জি জি। কতদিন আপনার- সমস্যা? আর 4 বছর ধরে ব্যথাটা। 13 বছর। জি, মামি সিং, নেত্রকোনা, মোহনগঞ্জ দেখালাম, কিন্তু কাজে হলো না। এমআরআই করেছেন? এমআরআই করেছি। কি বলেছে, কেন ব্যথা হচ্ছে বলেছে? ওই যে এটা পার হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ, আমরা উত্তরটা দেখেন। সবারই কিন্তু এই একটা কষ্ট, 13 বছর ধরে কেন ব্যথায় কষ্ট পাবে? অনেকে 13 বছর, 10 বছর, 4 বছর, 5 বছর। আমি অবাক হয়ে যাই, কেন? চিকিৎসা তো আমাদের ব্যথা কাছে কখনো ভালো হয়ে বাড়ছে, যাচ্ছে, কখনো কমছে। এটাই তো। ওই যে উনি এমআরআই করেছে, এমআরআই করলে তো এমআরআই করার পর ট্রিটমেন্টটা হতে হবে। এমআরআই যদি আমি করি, আমাকে সঠিক চিকিৎসায় যেতে হবে। এমআরআই করে ঘুরে বেড়ায় তো লাভ নাই। এমআরআই করতে করতে দেখা যাচ্ছে এক জায়গা করেছে, 6 মাস পর আরেক জায়গা যাবে, সেখানে আরেকটা এমআরআই করবে, আবার 1 বছর পর আরেক জায়গা যাবে, সেখানে আরেকটা এমআরআই করবে, আবার আমার কাছে সেখানে আরেকটা এমআরআই লাগবে। রোগীর প্রশ্ন, 4-5 বার এমআরআই কেন করবো? আসলেই তো আমার জীবনে আমি বলি রোগীদের একটা এমআরআই করলে যথেষ্ট, দ্বিতীয় এমআরআই দরকার নেই। কারণ ওনার মতো রোগী আমার কাছে আসলে আমি একটা এমআরআই করবো, একটা এমআরআই করে ট্রিটমেন্ট করবো, ভালো হয়ে যাবে, 42 দিন পর সুস্থ হয়ে যাবে। তো সুস্থ 42 বছর সুস্থ থাকবে, কেন এমআরআই বারবার করবো? এটা হচ্ছে আমার কথা। জীবনে একবার এমআরআই করলে এনাফ, কিন্তু ওনারা 4-5 বার করেও কাজ হচ্ছে না। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনার এই এমআরআইটা নিয়ে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ফিজিওথেরাপি করতে হবে, আপনাকে বেড রেস্টে থাকতে হবে 3 থেকে 6 সপ্তাহ, থেকে ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, ফোন কলে কে রয়েছেন আমাদের সাথে? জি জি জি, রিপন মির্জা। জি, সমস্যা বলুন। হ্যালো হ্যালো, রিপন মির্জা, আমি রামপুর থেকে বলছি। আমি জি, মানে আমার শোরুমে আমি শাটার উঠাতে গেছিলাম, ঠিক আচ্ছা। আছে?
তো সেই ক্ষেত্রে হঠাৎ আমি যখন শাটার উঠতে একটু ডিস্টেন্স ছিল শাটারের সঙ্গে আমার বডিতে, তখন আমার পিছন থেকে একটা শব্দ হয়েছে, দেয়ার ইজ সাউন্ড, ইট ওয়াজ এ বিগ সাউন্ড। দেন আমি খুব পেইন ফিল করলাম এবং শুয়ে পড়লাম। তো পাশেই মডার্ন হসপিটাল ছিল, তো মডার্ন হসপিটালে আমি গেলাম। যাওয়ার পরে ডক্টর ইমিডিয়েট আমাকে এক্সরে দিল, এক্সরে করানো হলো। হ্যাঁ, তারপর ডক্টর বললো যে ব্রিথিং ফাইন, হ্যাঁ আপনি রেস্ট নেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি ব্যাক করলাম বাসায়, রেস্ট নিলাম 2-3 দিন। তার মধ্যে আমি আবার বেরিয়ে গেলাম, 1 সপ্তাহ রেস্ট করতে বলছিল, 2-3 দিনের মধ্যে বের হয়ে গেছি, একটু ভালো লাগে। তো তারপরে আবার প্রচন্ড পেন শুরু হলো, তারপরে আমি আবার এক সপ্তাহ রেস্ট ইচ্ছা করি যে না, এইভাবে তো ভালো হওয়া যাবে না। হ্যাঁ, তো সেই ব্যথাটা এখনো আছে, আমি ঝুঁকে কাজ করতে পারি না, নিচ দিয়ে কিছু তুলতে গেলে একটু প্রবলেম হয়। হ্যাঁ, বা ঝুঁকে কাজ করতে পারি না, ঝুঁকে অজু করতে গেলে আমার সমস্যা হয়, পেছনে ঝুঁকে দাঁত ব্রাশ করলে বা ঝুঁকে কিছু করতে গেলে। আপনি কি এমআরআই করেছেন? ব্যথাটা না, এমআরআই করিনি। জি, কতদিন আগে আপনার ইনজুরিটা হয়েছিল? এইটা ইট ওয়াজ 8 ইয়ার্স ব্যাক মেবি। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা দেখেন, উনি যখন সামনে ঝুঁকে যখন কাজ করতে গেল, তখন ওনার জয়েন্ট ফেটে জেল লিক করলো। এই ফাটাটা আজও পর্যন্ত রিপেয়ার হয়নি, উনি ফাটাটা কিন্তু ক্যারি করছে এবং আস্তে আস্তে বড় হচ্ছে। একটা এমআরআই করে দেখতে হবে ডিসপ্রলাপস আছে এবং এটা রিপেয়ার করতে হবে। প্রথম অবস্থায় 7 দিন যদি সে রেস্টে থেকে থেরাপি নিত, তাহলে 100% ভালো হয়ে যেত। কিন্তু ডিলে করাতে এখন এটা 3 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কারণ এটা ক্রনিক হয়ে গিয়েছে। এখন কিন্তু 7 দিনে ভালো হবে না, এখন 3 থেকে 6 সপ্তাহ সময় লাগবে যদি কমপ্লিটলি সুস্থ হতে চায়, তারপরেই স্বাভাবিক সবকিছু করতে পারবে। দর্শক, আপনাকে যেটা করতে হবে, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটা এমআরআই করে দেন, আপনাকে 3 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি করতে হবে, তাহলে এটা পার্মানেন্টলি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম জি, রংপুর থেকে। তো আমি মূলত আমার বাবার সমস্যার জন্য কল করেছি। জি, বলুন বলুন। 2012 সালে মানে আমার বাবার কোমরে ব্যথার কারণে অপারেশন করা হয়েছিল আর কি। তো দেখা যাচ্ছে যে গত 2-1 বছর ধরে আবার ব্যথা শুরু হয়ে গেছে এবং মানে হঠাৎ করে এসে ব্যথাটা এত বেশি হচ্ছে যে উনি সহ্য করতে পারছেন না। আমরা এমআরআইও করিয়েছি। আচ্ছা, এরপর ডক্টর আর কি এমআরআই এর রিপোর্ট দেখে লিখেছেন যে RECPLID টাইপের কিছু একটা সমস্যা হবে হয়তো। তো এখন যেই ওষুধগুলো উনি লিখেছেন এগুলি খাওয়ার পরে দেখা যাচ্ছে ব্যথা কমছে, কিন্তু শরীরের মধ্যে দাহ দেখা যাচ্ছে, আবার হঠাৎ করে ব্যথা বেড়েও যাচ্ছে। তো এই সমস্যাগুলোর কারণে কি করতে পারি যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আমরা উত্তরে দেখেন, উনি একবার অপারেশন করেছিল, আবার ডিসপ্রলাপস হয়ে আছে, এটা ইন্টারভার্টেব্রাল ডিসপ্রলাপস এমআরআইতে ধরা পড়েছে। ওষুধ খেয়ে এটা ভালো হবে, এটা ফিজিওথেরাপি করতে এখন অপারেশনের কোনো প্রয়োজন নেই। বেড রেস্টে থেকে 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করলে 100% রিকভারি হয়ে যাবে। দর্শক, আমি সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে হসপিটালে আপনাকে 3 সপ্তাহের জন্য ভর্তি থেকে ফিজিওথেরাপি করতে হবে। 3 সপ্তাহ হসপিটালে করবেন, 3 সপ্তাহ বাসায় করবেন, কারণ ওনার ফিটনেস লাগবে, ওনার ফিটনেস ফল করছে এবং এই ব্যথা যদি ক্যারি করে আস্তে আস্তে হাঁটু ব্যথা শুরু হবে, দিন দিন খারাপের দিকে যাবে, ওনার মাসেল দুর্বল হয়ে যাচ্ছে। সো এটাকে ফিজিওথেরাপির মাধ্যমে রিকভারি করতে হবে। 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করলে ইনশাআল্লাহ 100% ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আমরা আসলে অনেকগুলো বিষয় শুনছিলাম, এই যে হাড় ক্ষয় নিয়ে, হাড় বেড়ে যাওয়া নিয়ে আমরা অনেকগুলো বিষয় শুনছিলাম। নেত্রকোনা থেকে যে দর্শক আমাদের ফোন দিয়েছিলেন যে তিনি ওখানে আসলে চিকিৎসা নিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না। পরবর্তীতে অনেকের ক্ষেত্রে যারা আসলে এসপি হসপিটালে আসতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আসলে এই কি ধরনের ব্যবস্থাপনা তারা পাবেন? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। দেখেন, আসলে যে এই যে বিভিন্ন জায়গায় এমআরআই করছে ভালো হচ্ছে না, অপারেশন করেছে আবার ব্যথা হচ্ছে, আমরা যেটা বলছি যে একবারই এমআরআই করুন, বেশি দরকার নাই, একবার করলে যথেষ্ট। একবার করে আমরা দেখতে চাই, দেন ওটাকে সমাধান করতে চাই। সমাধান একটা টাইম আছে, টাইম পরে আপনি ভালো থাকবেন, মেনটেন করে চলবেন। আমাদের রোগী যারা ট্রিটমেন্ট করেছে আমরা বলি 42 দিন কষ্ট করবেন, 42 বছর ভালো থাকবেন, কারণ এটা মেনটেন করা, আপনার কোমর আপনাকেই মেনটেন করতে হবে। এসপি হসপিটালে আমরা আসলে আগে একটা এমআরআই করে আমরা দেখে নিই কী সমস্যা আছে। যদি ছোট ইঞ্জুরি থাকে আমরা শিখিয়ে দিই ফিজিওথেরাপি, বাসায় গিয়ে এক্সারসাইজ করেন। যদি বড় সমস্যা, আমরা হসপিটালে ভর্তি রাখি 3 সপ্তাহের জন্য, 3 সপ্তাহ বেড রেস্টে রেখে আমরা ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে দিচ্ছি এবং তাকে শিখিয়ে দিচ্ছি। যেটা শিখিয়ে দেওয়া উচিত, কাউকে কোনো কিছু করে না দিয়ে আপনি শিখিয়ে দেন, সে সারা জীবন করতে পারবে। সো এক্সারসাইজগুলো শিখিয়ে দিলে বাসায় গিয়ে নিজেরা করছে, সারা জীবন ভালো থাকবে। যে এক ভদ্রলোক ফোন দিয়েছিল ফরিদপুর থেকে, উনি কিন্তু নিজে করেই ভালো হয়ে আছে। তো এই জিনিসটা আমরা শিখে, তো এসপি হসপিটাল আসলে যারা দূর থেকে আসে তারা সাথে সাথে 2 ঘন্টার মধ্যে আমরা এমআরআই করে আমরা জাস্ট তাদের ডায়াগনোসটা কনফার্ম করছি, দেন আমরা একটা ডিসিশন দিচ্ছি যে যার ভর্তি লাগবে ভর্তি করে নিব, যার ভর্তি লাগবে না তাকে শিখিয়ে দেবো, বাড়িতে চলে যাবে। সো খুবই সুন্দর সিস্টেম এখানে আছে, এখানে থাকার ব্যবস্থা আছে। এমনকি যদি রোগীরা একা থাকতে চায়, কোনো অ্যাটেন্ডেন্সের দরকার নাই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা ট্রিটমেন্ট করি বিদেশের মতো, যে কোনো অ্যাটেন্ডেন্স ছাড়া। কারণ অ্যাটেন্ডেন্স থাকলেও আমি মনে করি অপচয়, তার পেছনে অনেক টাকা নষ্ট হয়। অ্যাটেন্ডেন্সের দরকার নেই, খুব কম খরচে এসপি হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব, সেলফ রোগী নিজেই একা থেকে নিতে পারবে। জি,
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। যখনই আপনাদের আসলে কোমর ব্যথা হবে, সেটি নিয়ে দীর্ঘদিন বাসায় বসে থাকবার কোনো প্রয়োজন নেই, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।